তাপ রসায়ন ক্লাস নাম্বার 3। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? আমরা মুক্ত শক্তি রিলেটেড কিছু প্রবলেম দেখছিলাম। তারপর এখানে বিভিন্ন ধরনের বিক্রিয়া তাপ নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা 3টা বিক্রিয়া তাপ সম্পর্কে জানছি: সংগঠন তাপ, দহন তাপ আর প্রশমন তাপ। তো সংগঠন তাপের ব্যাপারটা কি ছিল তোমাদের হয়তো বা মনে আছে, যখন আমরা এক মোল কোনো কিছু তৈরি করব এবং উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে তৈরি করব, সেক্ষেত্রে সেই বিক্রিয়ার তাপের যে পরিবর্তনটা হবে তখন আমরা তাকে সংগঠন তাপ বলতেছি। যেমন গত ক্লাসে আমরা একটা উদাহরণ দেখাইছিলাম যে যদি এরকম হইতো ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড এরা মিলে যদি 1 মোল ক্যালসিয়াম কার্বনেট তৈরি করত, তাহলে কিন্তু আমরা এই বিক্রিয়ার যে তাপ সেটাকে সংগঠন তাপ বলতে পারতাম না। কেন পারতাম না? কারণ এখানে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে গঠিত হয় নাই ক্যালসিয়াম কার্বনেটটা, বরং এখানে যৌগের সংযোগে গঠিত হয়েছে। ঠিক আছে? সো এই বিক্রিয়ার যে তাপ সেটাকে সংগঠন তাপ বলা যাবে না। কিন্তু আমরা যদি নিচের বিক্রিয়াটা খেয়াল করি, কার্বন, ক্যালসিয়াম, অক্সিজেন, এগুলা কি ক্যালসিয়াম কার্বনেটের উপাদান মৌল। সো যখন এরকম মৌলের সংমিশ্রণে তোমার 1 মোল কোনো পদার্থ উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে তাপের যে পরিবর্তনটা আসতেছে তাকে সংগঠন তাপ বলা হইতেছে। সো শুধু 1 মোল তৈরি হয়েছে এটা দেখলেই হবে না, সাথে সাথে এটাও দেখতে হবে যে এখানে কোনো যৌগ আছে কিনা। যদি যৌগ থেকে থাকে, যৌগের সংমিশ্রণে 1 মোল যে কোনো পদার্থ তৈরি হয়, তাহলে কিন্তু সেই বিক্রিয়ার তাপকে সংগঠন তাপ বলা যাবে না। আর দহন তাপের ব্যাপারটা কি ছিল? যে কোনো পদার্থের 1 মোলকে যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে দহন করাবো। ঠিক আছে? হ্যাঁ, যেমন আমরা মিথেনের দহন দেখছিলাম, কিংবা ইথেনের দহন হইতে পারে, যে কোনো কিছুর দহন। আর প্রশমন তাপের কনসেপ্টটা কি ছিল? যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরির ক্ষেত্রে যে পরিমাণ তাপের পরিবর্তন হয়, সেটাই আমাদের প্রশমন তাপ। ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো আমরা মেবি গত ক্লাসে বুঝে ফেলছি। তো এখানে আমরা কিছু জিনিস একটু দেখাই। যেমন ধরো কার্বন প্লাস অক্সিজেন, তো এরা বিক্রিয়া করে আসলে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আচ্ছা, তো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার যে তাপ, সেটাকে তো আমরা এভাবে লিখতেই পারি, তাই না? ডেলএইচ। ডেলএইচ মানে কি? ডেলএইচ মানে বিক্রিয়া তাপ। এটা তো লিখতেই পারি। সব বিক্রিয়ার তাপকেই আমরা বিক্রিয়া তাপ বা ডেলএইচ হিসেবে প্রকাশ করতে পারি। ওকে? আচ্ছা, এখন আমি যদি এই যে বিক্রিয়ার তাপ, এই বিক্রিয়ার তাপকে ডেলএইচ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড লিখি, মানে এই যে বিক্রিয়ার যে তাপটা, সেটা হইতেছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। কারণ এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতেছে উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে। সো সেটা যদি আমি লিখি যে এটা কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ, তাহলে কি কারো আপত্তি আছে? কমেন্ট একটু জানায় দাও তো, কমেন্ট একটু জানায় দাও। যদি আমি ডেলএইচ ইকুয়াল ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড লিখি, তাহলে কি কোনো আপত্তি আছে নাকি নাই? আপত্তি আছে কোনো? সে না, নো, নো, নো। ঠিক আছে, জানাও দেখি সবাই বুঝতেছো কিনা। আচ্ছা, আন্নাম ফাইজ প্রশ্ন করছে, ভাইয়া সব ধরনের বিক্রিয়া তাপ কি 1 মোলের? হ্যাঁ, আমরা দেখতেছি সবগুলো 1 মোলের জন্য আস্তে আস্তে দেখতেছি। হ্যাঁ, সো কোনো সমস্যা নাই। জিমি বলছে, সুমায়া বলছে, ইফরাতারানুর মিমতা বলছে, হ্যাঁ কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এখানে উপাদান মৌল আছে এবং তাদের প্রত্যক্ষ সংযোগে তোমার কার্বন ডাইঅক্সাইড গঠিত হয়েছে। ঠিক আছে? ওকে, তো এখন দেখো, আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এই যে বিক্রিয়াটা দেখতেছি, এই বিক্রিয়ার তাপকে যদি এইভাবে লিখি, ডেলএইচ কম্বাসন, ডেলএইচ কম্বাসন বা দহন অফ কার্বন, তাহলে কি কারো আপত্তি আছে? একটু জানাও তো। যদি আমরা এই বিক্রিয়ার তাপটাকে কার্বনের দহন তাপ বলে থাকি, তাহলে কি কারো আপত্তি আছে? দেখো তো, একটু জানাও কমেন্টে। দেখো তো, আমরা কি 1 মোল কার্বনের দহন ঘটাইছি না? দেখো, অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া মানে কি? দহন বিক্রিয়া। তার মানে এখানে আমরা কি করছি?
1 মোল কার্বনের দহন ঘটাইছি। সো এইটা একইভাবে কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ, একইভাবে কার্বনের দহন তাপ, একইভাবে এটা বিক্রিয়া তাপ। সো কম্বাসন বা দহন তাপক কার্বন যদি বলি তাহলে কি কোনো সমস্যা আছে? না, সবাই বলতেছে না ভাইয়া কোনো সমস্যা নাই। আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের সব ধরনের তাপ সম্পর্কেই খুব ক্লিয়ার একটা কনসেপশন রাখতে হবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারতেছি, ঠিক আছে? ওকে, সো সমস্ত তাপই বিক্রিয়া তাপ, তারপরেও এদেরকে বিভিন্ন ক্যাটাগরির ওপর ভাগ করে বা বিভিন্ন ওয়ের ওপর ভিত্তি করে আমরা আলাদা করতে পারি, হ্যাঁ, আরও স্পেসিফিকভাবে বলতে পারি। আচ্ছা, তো আমরা জিনিসটা বুঝতে পারলাম। এবার চলো আমরা আগের জায়গায় চলে যাই। আর প্রশমন তাপের কথা তো বলছেই, যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরির ক্ষেত্রে যে তাপের পরিবর্তনটা আসবে, হ্যাঁ। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে সংগঠন তাপ, এই যে দহন তাপ, এই যে প্রশমন তাপ, এই সমস্ত প্রকার তাপই কিন্তু নেগেটিভ হবে, হ্যাঁ। কেন নেগেটিভ হবে এই সম্পর্কে গত ক্লাসে আলোচনা হয়েছে। তো এবার চলে আসো গলন তাপ। আচ্ছা, সো চলো এটা একটু দেখি। গলন মানে কি? সিম্পলভাবে চিন্তা করো, কোনো একটা জিনিস যখন সলিড থাকে সেটাকে যদি আমরা তাপ দেই তাহলেই তো সেটা গলবে, তাই না? সো এখন একটু ভাবো তো, একটা সলিড জিনিস অবশ্যই তাপ দেওয়ার কারণে বা তাপ ইনপুট দেওয়ার কারণে গলবে। তাহলে দেখো, গলন তাপ কিন্তু অলওয়েজ পজিটিভ হবে, কারণ আমরা বাইরে থেকে তাপ ইনপুট দিতেছি। সো দেখো, এবং গলে কোন জিনিস? অবশ্যই সলিড কোনো জিনিস হচ্ছে গলে যায় বা লিকুইডে পরিণত হয়। যেমন আমরা এখানে পানি দেখাইছি, পানি সলিড মানে হচ্ছে এটা বরফ, এটা বরফ। সো আমরা কি করছি? আমরা হচ্ছে হিট দিছি, হিট দিলে এরা হচ্ছে লিকুইডে পরিণত হয়ে গেছে, সলিড লিকুইডে পরিণত হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার যে তাপ, সেটাকে আমরা ΔHFUS ফিউশন বা গলন এটা বলতে পারি, ঠিক আছে? এবং এখানে একটা ব্যাপার আছে, দেখো এখানেও কিন্তু বলা হয়েছে 1 মোল সলিডকে, এই যে 1 মোল সলিড মানে 1 মোল বরফকে 1 মোল লিকুইড যখন বানাবো সেক্ষেত্রে তাপের যে প্রয়োজনটা হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে গলন তাপ। সলিড জিনিসই গলে যায়। ওকে, তাহলে আশা করি আমরা গলন তাপটা বুঝতে পারছি। এবার আসো বাষ্পীকরণ তাপটা দেখে নিই। ভাইয়া লেখাগুলা বুঝতে কষ্ট হচ্ছে, লেখাগুলা বুঝতে কষ্ট হলে কোনো প্রবলেম নাই, এইটা হচ্ছে তোমরা যদি চাও পিডিএফ আকার আমরা দিয়ে দিতে পারি। আর এখানে আমি হচ্ছে স্টুডেন্টের খাতা থেকে এটা নিয়ে আসছি, তো এই জন্য একটু হিবিজিবি লাগতে পারে, বাট আমি যখন পিডিএফ দিয়ে দিব যাদের দরকার হবে তারা জুম করে খুব ক্লিয়ারলি দেখতে পারবা। আর আমি প্রত্যেকটা কথাই ডিটেলসে বলতেছি, সো একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। সো এখানে দেখো বাষ্পীকরণ তাপ। সো গলন তাপ বুঝলাম, সলিডকে লিকুইডে পরিণত করব এবং 1 মোল সলিডকে 1 মোল লিকুইডে বানাবো, সেক্ষেত্রে তাপ লাগবে, ΔH পজিটিভ। সো যখন বাষ্পীকরণ করব, তার মানে চিন্তা করো বাষ্পীকরণ আমরা কখন করি? যখন আমরা লিকুইড কোনো কিছুকে যখন আমরা গ্যাসীয় অবস্থায় পরিণত করে ফেলি তখন, ঠিক আছে? তাহলে দেখো 1 মোল লিকুইডকে, মানে লিকুইড এটা হচ্ছে একদম তরল দশা যেটা তোমরা গ্লাসে খাও, আর যখন 1 মোল লিকুইডকে গ্যাসে পরিণত করে ফেলছি, 1 মোল মানে জলীয় বাষ্পে পরিণত করে ফেলছি, তখন কি হয়েছে? লিকুইড থেকে গ্যাসে গেছি, তার মানে আমাদের এখানে তাপ লাগছে। সো এই যে তাপটা লাগছে তাকে আমরা বাষ্পীকরণ তাপ বলতেছি, ঠিক আছে? তা আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তো এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো গলন তাপ এবং বাষ্পীকরণ তাপ? একটু জানায় দাও। ইয়েস ইয়েস, একটু জানাও। ইয়েস ইয়েস স্যার, ইয়েস। জানায় দাও সবাই, দেখি আমি কমেন্ট চেক করতেছি। 11 জন আছে, বলে দাও বুঝতে পারছো কিনা। এই যে দুইটা জিনিস বুঝাইলাম, গলন এবং বাষ্পীকরণ, দুইটার ক্ষেত্রে ΔH কি হবে? ΔH হচ্ছে পজিটিভ হবে, ওকে? এবং এখানে 1 মোল লিকুইডকে 1 মোল গ্যাস, তার উপরেও 1 মোল সলিডকে 1 মোল লিকুইড। তো সবাই কি বুঝতে পারতেছো? ক্লিয়ার? একটু জানায় দাও কমেন্টে। ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস ইয়েস, জানায় দাও জানায় দাও।
আচ্ছা, এখানে কমেন্ট আসতে অনেক লেট করতেছে। আমি একটু জানায় দাও দেখি, সবাই কমেন্ট করো। আচ্ছা, এরা কই গেল? আচ্ছা, এখানে মনে হয় যান্ত্রিক ত্রুটি। তো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, তো একজন বলছে বাষ্পীকরণটা আরেকবার বুঝাইলে ভালো হতো। ভাই, বাষ্পীকরণটা দেখো কিরকম সিম্পল। তো দেখো, এই ধরো লিকুইড আছে, এখানে ধরো 1 মোল তোমার হচ্ছে তরল আছে। বাষ্প কখন হয়? লিকুইড থেকেই তো বাষ্পে পরিণত হয়, তাই না? সিম্পল। তাহলে 1 মোল পানি আছে, সেটাকে হিট দিছো, সে হচ্ছে জলীয় বাষ্পে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখো, পানি এখানে লিকুইড সাইন দেওয়া আছে, আর এরা হচ্ছে 1 মোল গ্যাসে রূপান্তরিত হয়ে গেছে হিট করার কারণে। তাহলে এই যে বাষ্পে পরিণত হইল না, 1 মোল লিকুইডকে বাষ্পে বানায় ফেলছো, গ্যাসে বানায় ফেলছো, তাহলে এক্ষেত্রে যে তাপটা লাগছে সেটাই বাষ্পীকরণ তাপ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সবাই বুঝতে পারছো কিনা একটু জানায় দাও। আনাফ ফাইয়াজ বলছে ভাইয়া, মোমে যে বিক্রিয়া হয় ওটা কি দহন তাপ, গলন তাপ, বাষ্পীকরণ তাপ তিনটাই? ওখানে আসলে ওইখানে ডিপেন্ড করে তোমার কতটুকু মোম নিয়ে কাজ করা হইতেছে। হ্যাঁ, ওখানে বাষ্পীকরণও হয়, গলন হয়, হ্যাঁ সবই হয়, বাট ওইখানে তোমার বিক্রিয়াটা দেখতে হবে। আচ্ছা, সো একজন বলছে ক্লিয়ার, ওকে জিমি, ওকে এখন বুঝতে পারছো? সবাই একটু জানায় দাও ইয়েস ইয়েস। সিম্পল জিনিস, এটা কঠিন কিছু না। ওকে, তারপর আমরা সামনের দিকে একটু আগাই। তো এখন একটু খেয়াল করো এইদিকে। এখন এখানে কি লেখা আছে? দ্রবণের ইন্টিগ্রাল তাপ। সো এই জিনিসটা কি, এটা একটু বোঝাই দেখো। ধরো তুমি এখানে 1 মোল দ্রবণ নিছো, 1 মোল দ্রবণ নিছো। তো 1 মোল দ্রবণ নিছো, সাথে তুমি কি করতেছো? তুমি হচ্ছে দ্রাবক যোগ করতেছো। সো তোমার দ্রব যেটা থাকবে সেটা হচ্ছে ফিক্সড, এবং তুমি বিভিন্ন অনুপাতে বিভিন্ন পরিমাণে আস্তে আস্তে দ্রাবক যোগ করবা। সো নর্মালি তুমি চিন্তা করো, দ্রব প্লাস দ্রাবক এরা মিলে তৈরি করে হচ্ছে দ্রবণ। আচ্ছা, তো ধরো তোমার এই একটা পাত্র, তোমার এই পাত্রের মধ্যে ধরো দ্রব আছে কত? 1 মোল। তো তুমি কি করতেছো? বাহিরে থেকে আস্তে আস্তে করে দ্রাবক অ্যাড করতেছো। তো দ্রাবকের চেঞ্জটা করতেছো। ধরো তুমি প্রথমে 1 মোল দ্রাবক অ্যাড করছো, তো সেক্ষেত্রে তোমার এই দ্রব এবং দ্রাবক মিশ্রিত করার ফলে তাপের যে নির্গমনটা হয়েছে বা ডেলএইচ পাওয়া গেছে সেটা হচ্ছে -30 কিলোজুল। সাপোজ এরকম আসছে, হ্যাঁ ধরে নাও। তারপর তুমি কি করলা? তুমি হচ্ছে দ্রব 1 মোলই রাখলা, তুমি হচ্ছে 2 মোল দ্রাবক অ্যাড করছো। সো সেক্ষেত্রে তুমি দেখলা ডেলএইচ এর একটা পরিবর্তন আসছে। 1 মোল দ্রাবক অ্যাড করলে যেমন ডেলএইচ ছিল -30 কিলোজুল, 2 মোল অ্যাড করার ফলে এটা আসছে হচ্ছে -50 কিলোজুল। ঠিক আছে? তো তুমি কি করতেছো? তুমি দ্রবটাকে ফিক্সড রেখে আস্তে 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 করে দ্রাবকের পরিমাণ বাড়াচ্ছ। সো এক পর্যায়ে দেখা গেল তুমি হচ্ছে 40 মোল দ্রাবক অ্যাড করলা, তোমার ডেলএইচ যেটা পাওয়া গেল সেটা হচ্ছে -110 কিলোজুল। ওকে, তাহলে তুমি যে খেয়াল করো যে এই যে 1 মোল তুমি দ্রাবক ইউজ করছো, অ্যাড করছো, সে কারণে তাপের যে নির্গমন হয়েছে, কিংবা তুমি 2 মোল যখন করছো সেক্ষেত্রে তাপের যে নির্গমনটা হয়েছে বা ডেলএইচ পাওয়া গেছে, এই যে তাপটা পাইতেছি, এই সমস্ত তাপগুলোকে আমরা বলে থাকি দ্রবণের ইন্টিগ্রাল তাপ। মানে আস্তে আস্তে করে করে আমরা দ্রাবক অ্যাড করে 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 আমরা হচ্ছে তাপগুলার পরিবর্তন ঘটাই। সো এই যে তাপ কিংবা এই যে তাপ, এই সমস্ত তাপগুলাকে আমরা বলে থাকি দ্রবণের ইন্টিগ্রাল তাপ। এবং এখানে অবশ্যই আমরা দ্রাবকের অ্যামাউন্টের পরিবর্তনটা ঘটাই। দ্রব দেখো 1 মোল নিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা, তো এইভাবে ধরো তুমি কি করলা? তুমি 40 মোল দ্রাবক থেকে এবার চলে গেলে এরকম 40.0000, অনেকগুলা জিরো, একটা ওয়ান, মানে সামান্য একটু বেশি দ্রাবক
অ্যাড করছো 40 মোলের তুলনায়, তখন দেখা গেছে তোমার তাপের নির্গমনটা এরকম হচ্ছে ΔH সমান সমান -112 কিলোজুল। সো যেটা আগে 110 কিলোজুল ছিল সেটা এখন হয়ে গেছে -112 কিলোজুল। তারপর দেখা গেল তুমি কি করলা, তুমি হচ্ছে আরও দ্রাবক অ্যাড করতেছো, তুমি 42 মোল অ্যাড করলা, তখন দেখা গেল তোমার ΔH এর যে মানটা সেই ΔH আর পরিবর্তিত হয় নাই। এই জায়গাটায় যা আছে -112 কিলোজুল, নিচেও দেখা যাচ্ছে ΔH ওই একই থাকতেছে, -112 কিলোজুল ই থাকতেছে। তারপর তুমি কি করলা, তুমি ধরো আরও আস্তে আস্তে দ্রাবক অ্যাড করতেছো, তুমি 420 মোল দ্রাবক অ্যাড করার পরেও দেখলা তোমার ΔH এর কোনো পরিবর্তন আসলো না। তাহলে দেখো তো কোন জায়গা থেকে ΔH এর কোনো পরিবর্তন আসতেছে না, এই যে এই জায়গাটা থেকে। যখন তুমি দ্রাবক 40 দশমিক অনেকগুলা 0.1 নিছো, তখন থেকে দেখা যায় যে এরপরে যতই তুমি দ্রাবক যোগ করো না কেন, তোমার এই যে ΔH, এই ΔH এর মানের কোনো পরিবর্তন আসতেছে না। সো কেন আসতেছে না? কারণ সেক্ষেত্রে তোমার এই যে দ্রাবক আছে সেই দ্রাবক কিন্তু তোমার সমস্ত দ্রবটাকেই দ্রবীভূত করে ফেলছে। যতটুকু দ্রাবক আমাদের লাগতো দ্রবীভূতকরণের ক্ষেত্রে সম্পূর্ণটাই আসলে কি হয়েছে, এই 40.00001 এটা অ্যাড করার ফলে দ্রবীভূত হয়ে গেছে। সো সেক্ষেত্রে তোমার এই যে ΔH, এই ΔH এর মানের কোনো পরিবর্তন আসতেছে না। সো তুমি যতই দ্রাবক অ্যাড করো না কেন কোনো লাভ নাই। আচ্ছা, এখন এইখানে এই যে ΔHটা আমরা পাইছিলাম না, যেই জায়গা থেকে আসলে চেঞ্জটা স্টপ হয়ে গেছে, তো এই যে তাপটা, এই তাপটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রবণ তাপ। এই তাপটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রবণ তাপ। তো আমরা এটাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে তাপে ΔH এর মান ফিক্সড হয়ে যায় সেটাই হচ্ছে দ্রবণ তাপ। ঠিক আছে? সো দেখো 40 দশমিক অনেকগুলা 01 এই মোল দ্রাবক ইউজ করার পরে আমরা যে তাপটা পেয়ে গেছি সেটা ফিক্সড হয়ে গেছে, আর পরিবর্তিত হয় না এই ফিউচারে। সো এই তাপটাকে আমরা বলতেছি হচ্ছে দ্রবণ তাপ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। সো এই পর্যন্ত কি ক্লিয়ার ভাইয়া? একটু জানাও, কমেন্টে জানাই দাও। ইয়েস, 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 একটু জানাই দাও। ইয়েস, ইয়েস। এই তো ক্লিয়ার। ইয়েস, 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 অনেকগুলা। আচ্ছা, অনেকগুলা ইয়েস বলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন বলছে ভাইয়া আমাদের সেকেন্ড পার্ট করাবেন না? হ্যাঁ ভাইয়া, এটা আগে শেষ হোক, তার প্রশ্নটা আমি শেষ করি, তারপরে সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট সবই করানো হবে। গ্রুপে বেশি বেশি করে মেম্বার অ্যাড করবা আর জমজমাট ক্লাস করবা সবাই মিলে, তাহলে আমরা আস্তে আস্তে সব কিছু আস্তে আস্তে নিয়ে আসতেছি। সো সামনে আমাদের কি, আমাদের হচ্ছে এইচএসসি 21 ব্যাচের শর্ট সিলেবাসের সিকিউ ভিত্তিক ক্লাস বা সেশনগুলোর আয়োজন করা হবে আস্তে আস্তে। ঠিক আছে? সো তোমরা এতদিনের থিওরি অনেক কিছু পড়ে ফেলছো, আমরা এইচএসসি 21 ব্যাচের সিকিউ ভিত্তিক যে ক্লাসগুলা টেস্ট পেপারের কিংবা তোমার হচ্ছে কোশ্চেন ব্যাংকেরও হইতে পারে, ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি, এগুলো নিয়ে আসতেছি। সো তোমরা যত বেশি বেশি মানুষ পার্টিসিপেট করবা, যত বেশি মানুষকে অ্যাড করবা, তত আমরা ক্লাসগুলা আরও আনন্দ সহকারে এবং উৎসাহের সাথে নিতে পারবো। ওকে, তো যাই হোক, এবার সামনে আগে আমরা দেখো এখানে কি বলা হয়েছে, এবার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ তাপ এখানে দেখানো হইতেছে। ওকে, তো সেটা কত হয় সেটা দেখব। তো ইনিশিয়ালি দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড নিলাম, আর এর সাথে কি করতেছি, আমরা হচ্ছে 1 মোল পানি অ্যাড করতেছি। হ্যাঁ, তো সালফিউরিক অ্যাসিডের সাথে যখন পানি অ্যাড করতেছি তখন এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড অ্যাকোয়াস তৈরি হবে, আমরা জানি।
তো যখন 1 মোল দ্রাবক করছি ইউজ করছি তখন আমার ডেলএইচ পাওয়া গেছে হচ্ছে -30 কিলোজুল। সো যখন আমরা হচ্ছে দ্রাবকের অ্যামাউন্টটা বাড়াবো, যখন 10 মোল পানি আমরা যোগ করব, তখন আমরা ডেলএইচ এর মান যদি দেখতে চাই সেটা আসে হচ্ছে -68.3 কিলোজুল। তো আমরা কি করলাম, আমরা হচ্ছে দ্রাবক আরেকটু বানাইলাম, যখন 19 মোল দিলাম তখন ডেলএইচ পাচ্ছি -70.7 কিলোজুল। আচ্ছা, সো যখন এরকম 19.00 অনেকগুলা জিরো একটা 1 দিয়ে দিলাম, সামান্য একটু বাড়াইলাম 19 মোল থেকে, তখন দেখলাম ডেলএইচ এর যে মান সেটা হচ্ছে -84.52 কিলোজুল। আচ্ছা, ভালো কথা। তো এরপরে আমরা যতই দ্রাবক বাড়াইলাম না কেন, যতই বাড়াইতে থাকি না কেন, খেয়াল করলাম যে ডেলএইচ এর মানটা আর পরিবর্তিত হচ্ছে না। ডেলএইচ এর মানটা আর পরিবর্তিত হচ্ছে না। সো এই 19 পয়েন্ট অনেকগুলা জিরো একটা 1 এই পরিমাণ দ্রাবক অ্যাড করার ফলে ডেলএইচ এর যে মানটা ছিল, আমরা যখন অনেক বেশি দ্রাবক অ্যাড করলাম সেক্ষেত্রেও আমরা দেখলাম ডেলএইচ এর মান একই আছে। আচ্ছা, তাহলে আমরা দ্রবণ তাপ হিসেবে কত লিখতে পারবো তোমরা একটু বলো তো। দেখো তো, যে তাপে আমরা কি জানতাম, যে তাপে ডেলএইচ এর মানটা ফিক্সড হয়ে যাচ্ছে সেই তাপটাকে আমরা বলে থাকি তোমার দ্রবণ তাপ। ঠিক আছে, তাহলে এই যে সালফিউরিক অ্যাসিডের দ্রবণ তাপ কত হবে, -84.52 কিলোজুল, এবং এই মানটা কিন্তু এরকমই হয়ে থাকে। সো এখানে যে জিনিসগুলা লেখা হয়েছে, ইনফোগুলা লেখা হয়েছে, সেগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, সমস্যা নেই। সো একটা জিনিস কি খেয়াল করছো, দেখো যে আমরা কিন্তু ওই 1 মোল দ্রবের ক্ষেত্রেই আসলে দ্রবণ তাপগুলা বের করতেছি। ঠিক আছে, তো ওই ঘুরে ফিরে কিন্তু আমরা 1 মোলের মধ্যেই সীমাবদ্ধ আছি। আশা করি জিনিসটা বুঝতে পারছি। সো এই পেজে যা পড়াইলাম সব ক্লিয়ার হয়েছে? ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা, দিব্য রয় বলছে ভাই গালি দিয়েন না, আমার ওয়াইফাই চলে গেছিল। আচ্ছা, কি ওয়াইফাই ইউজ করস? বিজ্ঞানী স্টুডেন্ট তুই, দামি দামি ওয়াইফাই ইউজ করবি, হ্যাঁ, রাউটার কিনবি দামি, নেট কানেকশন লাগাবি দামি। আচ্ছা, সো এই পর্যন্ত যদি বুঝে থাকো আমি নেক্সট পেজে যাব। ইয়েস ইয়েস, দেখি কে কে বুঝছে। এই তো ইয়েস, হ্যাঁ ইয়েস, আহনাফ ফায়াজ, ইয়েস ইয়েস, ও সেরা সেরা। ঠিক আছে, দেখো তাপ রসায়নকে একবারে মনে করো যে ফ্রাই করে দিব। ঠিক আছে, আমরা বলছি দেখো আমাদের একাডেমির নামই ফ্রাই একাডেমি, কারণ আমরা সব কিছু ভাজা ভাজা কইরা মচমচা করে তোমাদের খাওয়াই দিব। এখন মানে এখন তোমরা মচমচা করে তৈরি করে রাখো, তোমরা হচ্ছে ইফতারির পরে খাও যারা রোজা রাখছো। ওকে, তাহলে এই পর্যন্ত জিনিসগুলা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সামনে চলে যাই। আচ্ছা, তো এবার আমরা কিছু সংগঠন তাপের সমীকরণ দেখব। তো আমরা আসলে দেখতে চাচ্ছি যে উপাদান কোন কোন মৌলের সংমিশ্রণে আমরা এই যৌগগুলার সংগঠন তাপগুলা পেয়ে থাকব। ঠিক আছে, তো চলো দেখো ক্যালসিয়াম কার্বনেট। সো ফার্স্ট অফ অল ক্যালসিয়াম কার্বনেট, তো আমরা কি এখানে এটা লিখতে পারবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম কার্বনেট? তাহলে কি আমরা এখানে সংগঠন তাপ পাবো? অবশ্যই পাবো না। আমরা আগেই বলছি যে এখানে কোনো যৌগের পার্টিসিপেশন থাকা যাবে না। ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এরা হচ্ছে যৌগ। সো আমরা কি করব, আমরা উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে 1 মোল করে করে এখানে উৎপাদ তৈরি করব। তো ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমরা ক্যালসিয়াম কার্বনেটের জন্য কি লিখতে পারি বলো তো? অবশ্যই এখানে লিখব কি ক্যালসিয়াম, তারপরে কি লিখব উপাদান আরেকটা মৌল, দেখো কার্বন আছে, সো কার্বন, আর হচ্ছে এখানে দেখো 3টা অক্সিজেন আছে। সো এটাকে কিভাবে লেখা যায়? এটাকে এইভাবে লেখা যায় 3/2 অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা ভেরি গুড। তাহলে আমরা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের জন্য বিক্রিয়াটা লিখে ফেলতে পারছি। সো এই ক্ষেত্রে আমরা এই যে বিক্রিয়া, সেই বিক্রিয়ার যে তাপ তাকে ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ বলতে পারি। ঠিক আছে, এবার PCl5 তৈরির ক্ষেত্রে জিনিসটা করে ফেলি। চলো তোমরাই বলো কি হবে, বলো কমেন্টে জানাও দেখি, মাথা কাটাও দেখি, জানাও, এগুলা তোমাদের নিয়ে আমি করব। বলো কি কি হবে? এটা হবে, দেখো তো
PCl3 প্লাস হচ্ছে Cl2 হবে এটা? জানাও দেখি দেখি কি লিখবো এখানে, জানাও সবাই পার্টিসিপেট করো দেখি, এটা হবে? একজন বলছে P প্লাস Cl5। আচ্ছা, এইভাবে তো হয় না, দেখি আমরা একটু দেখি। দেখো PCl3 প্লাস Cl2 এটা কিন্তু হবে না, ওই যে দেখো সমস্যা কোথায়, এই যে দেখো এটা কিন্তু যৌগ, ঠিক আছে? সো এটা কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এটা মুছি। আমরা তাহলে কি লিখতে পারি দেখো তো, এরকম কিছু লিখতে পারি কিনা দেখো তো, P প্লাস 5/2 Cl2, দেখো তো এটা লেখা যায় না বলো তো? হ্যাঁ, আচ্ছা এইটা কিন্তু লেখা যায়, বুঝতে পারছো? এই যে দেখো 5/2। সো কখনো এরকম এই যে পরমাণু হিসেবে এইভাবে দিবা না, এরা তো আসলে গ্যাসীয় অণু হিসেবে থাকে, তাই না? সো 5Cl এটা কিন্তু কখনোই দেওয়া যাবে না, বা তুমি হচ্ছে 5 অক্সিজেন এইভাবে দিতে পারবা না। সো এরা কিন্তু গ্যাসীয় অণু হিসেবে থাকে। সো অবশ্যই তোমাকে এখানে 2 দিতে হবে, 2 দিতে হবে, এবং নিচে আরেকটা 2 নিয়ে আসতে হবে, যাতে করে ওই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়, ঠিক আছে? ওকে, সো একজন বলছে রাতারানোর মিমতা, ভাইয়া এটা কিভাবে হয়, কোনটা কিভাবে হয়? আচ্ছা, আরেকজনকে ডাক দিছে, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। সো 5/2 Cl2। এবার চলে আসো N2O5 ডাইনাইট্রোজেন, দেখো এটার নাম কি, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, 5টা অক্সিজেন আছে। তো এটা কিভাবে করব বলো দেখি, কে বলতে পারবা? দেখো খুবই সিম্পল, নাইট্রোজেন, সো নাইট্রোজেন তো তুমি গ্যাস হিসেবে লিখতেই পারবা, দেখো এই যে N2, আর অক্সিজেন আছে 5টা, এটা গ্যাস, তাই না? সো অবশ্যই তোমাকে এখানে কি করতে হবে, 5/2 O2। আশা করি বুঝতে পারছি। সো এই যে 2 2 কাটাকাটি চলে যাবে, আর 5টা অক্সিজেন, সো N2O5 হয়ে গেছে। এবার আসো মিথেন, আহা কি আনন্দ, সবচেয়ে সহজ। সো সবার আগে কার্বন প্লাস হাইড্রোজেন কয়টা আছে, 4টা আছে। সো হাইড্রোজেন একটা গ্যাস, কি এমনি কি করব, এমনে লাগাই দিব, বাস, আহা আনন্দ ফুর্তি, চলো জোস। এবার চলে আসো C2H6, এটা কেমনে কি, এটা কেমনে কি, দেখো কার্বন, কার্বন তো আসলে তোমার ওরকম গ্যাস না, তাই না? সো কার্বনকে এইভাবে লিখাই যায়, 2টা কার্বন প্লাস হচ্ছে 6টা হাইড্রোজেন, আহা কেমনে, 3 আর হচ্ছে এখানে 2, এই যে দেখো 3 দুগুণে 6। ওরে ওরে সেরা, সবাই পারতেছে, ভেরি গুড। ওকে, এবার আসো ভাইয়া এইটা বলো দেখি, এটা চিনো, এটার নাম কি, এটা কি বলো তো, C12H22O11, দেখি এটার নাম কে জানো, বলো দেখি কি এটা, কমেন্টে জানায় দাও দেখি ছোট্ট বন্ধুরা। ইয়েস, আরে সেরা, রাজ সেরা বুঝতেছে, হ্যাঁ গুড, সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার আমার বড় গ্রুপের, এখানেও অ্যাক্টিভ আছে, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ এটা চিনি, হ্যাঁ ভেরি গুড, ওকে। আচ্ছা মিমতা, তুমি কোন ইয়ারে একটু জানায় দাও তো, তোমার ব্যাচ কত? হ্যাঁ এটা সুক্রোজ, সুক্রোজ বা চিনি, এই তো, হ্যাঁ হ্যাঁ চিনি, আরে চিনি। তোমার ওই যে ট্যাং খাও না, হইতেছে ইফতারের টাইমে ট্যাং রুয়াবজা, তো এখানে চিনি টিনি মারা হয় আর কি। সো এইটা কেমনে করবো, এটা একটু জানাও দেখি, কে পারো দেখি বলো তো, কমেন্টে দেখি তো কে পারো এটা। চিনিটার উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগটা কেমন হবে দেখাও কমেন্টে। আচ্ছা মিমতা বলছে 21 ব্যাচ, ওকে ঠিক আছে, ভেরি গুড। সুক্রোজ, রাফি ইসলাম বলছে সুক্রোজ, হ্যাঁ এটার উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগটা দেখাও, বলো বলো দেখি কে পারে। দেখি কে লিখতে পারে। আচ্ছা এখন হচ্ছে ভাঙ্গি খায়, হ্যাঁ ভাঙ্গি খায় চিনি দিয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো ফেসবুকে খুব গরম, অনেক কিছু চলতেছে। আচ্ছা আনা ফাইয়াস সর্বপ্রথম সুক্রোজের সঠিক অ্যান্সারটা কি দিছে দেখি তো, হ্যাঁ হ্যাঁ এই তো পারফেক্ট, সেরাদের সেরা, আনা ফাইয়াজেরটা হয়েছে। আরেকজন বলছে 6টা কার্বন, এটা 6টা কার্বন না ভাইয়া, দেখো এখানে 12টা কার্বন, ঠিক আছে? তো চলো শুরু করি। কার্বনকে তো এইভাবে লিখাই যায়, 12টা কার্বন প্লাস হচ্ছে হাইড্রোজেন, এখানে কয়টা আছে, 22টা। এখন হাইড্রোজেন কেমন, হাইড্রোজেন তো গ্যাসের মতো, তাহলে এখানে H2 আগে দিয়ে নিবা, ঠিক আছে? তারপর এখানে 11 দিয়ে দাও, তাহলে কি 11 দুগুণে 22, আর আছে হচ্ছে অক্সিজেন কয়টা, 11টা। এখন অক্সিজেন তো গ্যাস, তো 2 দিছো,
আর এখানে 11/2, বাস হয়ে গেছে। আচ্ছা, মিমতা বলছে একটু ভুল হইয়া গেল। হ্যাঁ, সমস্যা নাই। এই তো ঠিক আছে, তুমি কার্বনটা ভালো করে চোখে দেখো নি। হ্যাঁ, আশা করি আমরা পারছি। ফরাদ খান সঠিক অ্যান্সার দিছে। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে দেখো আমাদের যে ধরনের বিক্রিয়ায় দেখ না কেন, যারই সংগঠন তাপের বিক্রিয়া লিখতে বলুক না কেন, আমরা কিন্তু খুব ইজিলি লিখে ফেলতে পারবো। সো ঘুরে ফিরে দেখবা যে এর মধ্যেই থাকবে, এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না। আর যদি থাকে সেক্ষেত্রে ধরো তোমার বিভিন্ন অ্যালকেন দিতে পারে, সোগুলা তোমরা পারবা, প্যারা নেই, অ্যালকিনও দিতে পারে, এনিথিং। সো এবার দেখো তো, এই যে ছোট্ট বন্ধু, এই যে ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এইটা কিন্তু তোমার সংগঠন তাপ হিসেবে লেখা যাবে না। সো এইটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের সংগঠন তাপ না, ঠিক আছে, এই বিক্রিয়ার যে তাপটা, তো এটা কিন্তু ক্রস। আর এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড, এখানেও কিন্তু 1 মোল তৈরি হইতেছে। সো কার্বন মনোক্সাইড, হাফ মোল অক্সিজেন, এইটা কি সংগঠন তাপ হিসেবে লিখতে পারবো আমরা? এই ডেলিজটাকে লিখতে পারবো বলো তো, জানাই দাও তো। হ্যাঁ, সো প্যারানাইচিল, ওকে, হ্যাঁ, এটা কিন্তু আমরা লিখতে পারবো না। সো দেখো এই জিনিসগুলা কিন্তু সবাই পারে না, ভুল করে, হ্যাঁ, মারা খেয়ে উল্টে যায়। সো এগুলা কিন্তু বারবার আমি এর জন্য পড়াইতেছি, কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। সো অনেকেই যেটা ভাবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, আহা কি আনন্দ, ফুর্তি সহকারে ভাবে ওগুলাই সংগঠন তাপ বা ওই বিক্রিয়ার তাপই সংগঠন তাপ। সো এটা কিন্তু সঠিক নয়, সো পারবো না। ওকে, এবার চলে আসো আসো। এবার আমরা দহন তাপ বের করার বিক্রিয়াগুলা দেখতেছি, চলো আসো দেখি। ঠিক আছে, 1 মোল কার্বন, আমরা কি বলছিলাম যে 1 মোল কোনো পদার্থের যদি দহন করায় যথেষ্ট পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে, তখন আমরা এটাকে বলতে পারি, এই যে সি দিয়ে বোঝাইতেছি কম্বাসন, আর এই নিচের সি দিয়ে বোঝাইতেছি কার্বনের। হ্যাঁ, সো এটাকে কিন্তু দহন তাপ বলতে পারি। ঠিক একইভাবে আমরা সালফার প্লাস হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, তো সালফার ডাইঅক্সাইড, এটাও কিন্তু তোমার সালফারের দহন তাপ, বুঝো কিন্তু। দেখো এটাকে আমরা কার্বনের দহন তাপ বলতেছি, ঠিক একইভাবে এটাকে আমরা কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ বলতেছি, কারণ এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। কার্বনের দহন তাপ বলতেছি কারণ 1 মোল কার্বন দহন করাইছি। ঠিক একইভাবে এটাকে কিন্তু আমরা ইন জেনারেল বিক্রিয়া তাপও বলতে পারতেছি, ঠিক আছে। ঠিক একইভাবে তোমার সালফারের যখন দহন করাবা, সো এই তাপটাকে আমরা কি বলতে পারি? কম্বাসন, সি দিয়ে কম্বাসন বা দহন বুঝাইছি, আর এস দিয়ে বুঝাইতেছি সালফারের। ঠিক একইভাবে এটাকে আমরা এটাও লিখতে পারি ΔHF অফ সালফার ডাইঅক্সাইড। ঠিক একইভাবে এটা ইন জেনারেল বিক্রিয়া তাপ, ঠিক আছে। আমরা আগের দিকে বাড়ি, দেখো তো এই যে বিক্রিয়াটা, এখানে আমরা কি করতেছি? আমরা 1 মোল মিথেনকে দহন করাইতেছি, ঠিক আছে। সো 1 মোল মিথেনকে যেহেতু দহন করাইলে এখানে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি হয়েছে, এবং দহন বিক্রিয়ার পানিটা অলওয়েজ লিকুইড, আগেই বলছি, হ্যাঁ। সো এই তাপটাকে আমরা কিন্তু বলতে পারি কম্বাসন অফ মিথেন, ঠিক আছে। আর এটা একটা বিক্রিয়া তাপও বটে, বাট এখানে কিন্তু তুমি কারো গঠন তাপ হিসেবে বা গঠন বিক্রিয়া হিসেবে এটাকে বলতে পারবা না, ঠিক আছে। সো দেখো তো এই বিক্রিয়া কি কারো গঠন বিক্রিয়া? বলো তো, এটাকে কি কারো গঠন তাপ হিসেবে বলা যাইতে পারে? বলো তো, জানাও তো দেখি, তো কমেন্টে জানাও তো দেখি, এটা কি কারো গঠন তাপ হিসেবে বলা যাইতে পারে? জানাও তো দেখি। সে নো, নো। এই তো ভেরি গুড, ফরহাদ খান বলছে সবার আগে নো, হ্যাঁ সেরা। আরো দেখি আরো নো আসে কিনা। হ্যাঁ, জি না, হ্যাঁ গুড। না, এটাকে কিন্তু বলা যায় না, কারণ আমাদের শর্তই ছিল 1 মোল উৎপাদ তৈরি হবে, এখানে 2 মোল উৎপাদ তৈরি হয়েছে। সো এটা তো হবেই না, আবার এখানে যৌগ আছে, সো এগুলা মানে গঠন তাপের কাহিনীতেই যায় না। ওকে, ঠিক আছে, হ্যাঁ না বলছে সবাই, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তো এবার এখানে একটু চেক করো, চলো আমরা, এটা কি বলতো? C2H6, এটা ইথেন। সো ইথেনের দহন বিক্রিয়াটা দেখে নিই। সো ঠিক আছে, এই যে
অক্সিজেনের উপস্থিতিতে দহন করাইছি কার্বন ডাইঅক্সাইড আর পানি। ওকে, পারছি। তাহলে এই যে বিক্রিয়ার তাপটা, সেটাকে আমরা বলতে পারি কম্বাসন অফ C2H6, দহন তাপ। ঠিক একইভাবে ধরো আমরা অ্যালকোহলের দহন ঘটাইতেছি, ঠিক আছে, C2H5OH, ইথানল। সো একইভাবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়েছে। সো সেক্ষেত্রেও এটা আমরা বলতে পারি ইথানলের দহন তাপ, কারণ সমস্ত ক্ষেত্রে আমরা 1 মোল নিয়ে কিন্তু দহনটা ঘটাইতেছি। এবং অনেকের একটা মিসকনসেপশন আছে যে শুধুমাত্র হাইড্রোকার্বনের দহনেই কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। এমনটা আসলে ঠিক না। তোমার এই অ্যালকোহল এদের দহনেও কিন্তু আসলে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়। সো এটা একটু তোমরা জেনে রাখো ভালোভাবে, কজ অনেক সময় তোমার ভিন্ন ভিন্ন অ্যালকোহল দিয়ে দিল, দহন বিক্রিয়া ঘটাইতে বললো, সেক্ষেত্রে তুমি কার্বন ডাইঅক্সাইড পানি না তৈরি করে অন্য কিছু তৈরি করে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। ঠিক একইভাবে তুমি যখন এখানে সুক্রোজ দেখতেছো, তখনও কিন্তু দেখছো এদের দহন বিক্রিয়া আসলে ওই কার্বন ডাইঅক্সাইড এবং পানিই তৈরি হচ্ছে। সো তুমি মোটামুটি বলতে পারো যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বিত যেই সমস্ত যৌগ আছে, তাদের 1 মোলের দহনে সবসময় আমরা কি পাবো? কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাবো। সেক্ষেত্রে এদের পরিমাণগুলা ভিন্ন ভিন্ন হয়ে থাকবে। তো দেখো, ইয়েস, আশা করি বুঝতে পারছো। সো বলো, এই যে একটা পৃষ্ঠা আমরা পড়াইছি, ইয়েস, ক্লিয়ার? ক্লিয়ার? দেখি জানাই দাও কমেন্টে। 12 জন আছে, এত কম কেন? তোমাদের ছোট্ট বন্ধুরা যদি নেক্সট ক্লাসে না আসে তাহলে কিন্তু আমরা খুব ডাক করব। সবাইকে নিয়ে আসবা। কলেজে তোমার অজস্র ফ্রেন্ড আছে, কলেজ গ্রুপ আছে তোমাদের। সো এই গ্রুপে সবাইকে নিয়ে আসবা। সবাই আমরা একসাথে ক্লাস করব। বেশি স্টুডেন্ট নিয়ে ক্লাস করতে আমাদেরও ভালো লাগে, ইন্সপায়ারেশন কাজ করে, এবং আমরাও অনেক ডেডিকেশনের সাথে কাজ করতে আগ্রহী হব। ঠিক আছে? সুন্দর বুঝেছি ভাইয়া, ক্লিয়ার। ওফ, জোস। এমডি নাহিনান আল আমিন, ইয়েস। তোফায়েল আহমেদ, ইয়েস, সেরা সেরা। ঠিক আছে, আমরা কতক্ষণ ক্লাস নিচ্ছি? 51 মিনিট ধরে আছি। তো মাঝখানে কিছু পেঁচাল পারছি, সমস্যা নেই, আমরা আরেকটু আগাইতে থাকি। আসে না? আচ্ছা, ধরে নিয়ে আসবা। আসে, আস্তে আস্তে আসবে, গ্রুপে মেম্বার বারুক আসবে। আচ্ছা, সো এখানে দেখো, আমরা এবার নেক্সট পেজে চলে গেছি। এখানে আমরা জাস্ট একটা গ্রাফ দেখাবো। সো বেশি মাথা ব্যথার দরকার নাই, যা বলি সেটা মাথায় রাখবা। তো এখানে আমরা দ্রবণ তাপের ক্ষেত্রে একটা গ্রাফ দেখাইতেছি। ঠিক আছে? তো দেখো, এখানে আমরা কি করতেছি? এখানে হচ্ছে আমরা দ্রাবক অ্যাড করতেছি এক্স এক্সিসে, আর ওয়াই এক্সিসে হচ্ছে ডেল এইচ এর ব্যাপারগুলো দেওয়া আছে, ডেল এইচ এর যে জিনিসগুলো আমরা পাই। ওকে, তা সো এখানে দেখো আমরা কি করতেছি। এই গ্রাফে একটা জিনিস খেয়াল করো যে আমরা আস্তে আস্তে কি করতেছি, দেখো, দ্রাবক অ্যাড করতেছি। সো তোমাদের কি মনে আছে? দেখো তো, আমরা দ্রবণ তাপ যেখানে বের করছিলাম, সেখানে আমরা কি করতেছিলাম? আমরা হচ্ছে দ্রবটাকে ফিক্সড রেখে আস্তে আস্তে করে দ্রাবক অ্যাড করতেছিলাম, আস্তে আস্তে দ্রাবকের অ্যামাউন্ট বাড়াইতেছিলাম। সো দেখা গেছে ডেল এইচ এর কিন্তু পরিবর্তন হইতেছিল। হ্যাঁ, যদি মান হিসেবে বলি তাহলে ডেল এইচ এর মান বাড়তেছিল, মানে অ্যাবসলিউট ভ্যালু সহকারে বলি। সো ডেল এইচ বাড়তেছে, এবং একটা পর্যায়ে গিয়ে কি হয়েছে? ডেল এইচ কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে। ওকে, তো এখানেও আমরা আসলে এরকম ঘটনাটাই দেখতেছি। দেখো, আস্তে আস্তে দ্রাবক অ্যাড করতেছি, দ্রাবক অ্যাড করতেছি, দ্রাবক অ্যাড করতেছি, ডেল এইচ ইনিশিয়ালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এক পর্যায়ে দেখা গেছে যখন ধরো এই পরিমাণ দ্রাবক অ্যাড করে ফেলছি, তখন দেখা গেছে ডেল এইচ এর যে মানটা আছে সেটা সর্বোচ্চতে চলে গেছে, ডেল এইচ সর্বোচ্চ হয়েছে। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যতই দ্রাবক অ্যাড করি না কেন, তোমার দেখো ডেল এইচ এর কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। ঠিক আছে? কেন পরিবর্তন হয় নাই? কারণ বুঝতেই পারতেছো, আমরা বলছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক অ্যাড করার পরে এইটা কিন্তু ফিক্সড হয়ে যাবে, ডেল এইচ ফিক্সড হয়ে যাবে। সো দেখো, এরপর আমরা যতই দ্রাবক অ্যাড করি না কেন, ডেল এইচ কিন্তু আর পরিবর্তিত হয় নাই, ফিক্সড। ওকে, সো আমরা বলতে পারি যে এই যে পয়েন্টটা হইতেছে তোমার দ্রবণ তাপ। যদিও এখানে এক্সিস
সে আমরা মানগুলো দিই নি, সো এটা ইন জেনারেল যে কোনো দ্রবের ক্ষেত্রে দেখাচ্ছি আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এবং এখানে একটা খেয়াল রাখার বিষয় হইতেছে, এটা কিন্তু এরকম কার্ভ হবে, একটু কার্ভ হয়ে তারপর হচ্ছে এইভাবে উঠবে। সো এটা অনেক সময় তোমাদের অবজেক্টিভে আসতে পারে যে ধরো এরকম সরল রৈখিক দিয়ে দিছে, সো এই যে মোলের সাথে, দ্রাবকের মোলের সাথে ডেলএইচের যে সম্পর্কটা, এটা ঠিক একদম এইভাবে সরল রৈখিকভাবে উঠবে না। সো সেটা লবণের ওপর ভিত্তি করে বা দ্রবের ওপর ভিত্তি করে এই রকম একটা কার্ভ দেখাইতে পারে, ধরো এরকম একটা দেখাইতে পারে, এরকম করেও থাকতে পারে, অথবা এইরকম করেও থাকতে পারে। ঠিক আছে, এরকম করেও থাকতে পারে। সো এটা ক্যাটাগরির উপর ডিপেন্ড করে, এটা নিয়ে তোমাদের এখন চিন্তা ভাবনার দরকার নাই। আমি যেটা দেখাইতে চাইতেছি যে এই গ্রাফটা এরকম কার্ভ হবে, সো এটা সঠিক গ্রাফ, এটাও সঠিক গ্রাফ। বাট যদি কখনো অবজেক্টিভে এরকম স্ট্রেট লাইন দেখো, তাহলে এইটা কিন্তু সঠিক না। ঠিক আছে, সরল রৈখিক হবে না। জাস্ট এতটুকু ইনফরমেশন জানলেই চলবে। এটা কার্ভ কেন হয়েছে, এটা না হয়েছে কেন, সেই নিয়ে ডিটেলস কাহিনীর দরকার নাই এখন। ঠিক আছে, সো এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই, জাস্ট কার্ভ হয়েছে হয়নি এটাই জানো। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে আসলে। সো এই পর্যন্ত কি বুঝছো ভাই? গ্রাফটা বুঝছো ভাই? ক্লিয়ার? একটু বুঝলেই চলবে যে এই পর্যন্ত আঁকা বাঁকা হবে, এরপরে স্ট্রেট চলে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস, সে ইয়েস ব্রো, সিস। ওকে ওকে, ঠিক আছে। জাস্ট আমি একটা গ্রাফ দেখাই দিলাম, মাঝে মধ্যে দিতে পারে গ্রাফ এরকম। হ্যাঁ, সো আমি দেখছি মাঝে মধ্যে আসতে। তো ঠিক আছে, রাজ বলছে ইয়েস, বুঝতে পারছে সে। আমরা হচ্ছে এবার একটা ম্যাথ করব। সো সবাই একটু জানায় দাও ইয়েস ক্লিয়ার নাকি? হ্যাঁ, ইয়েস ক্লিয়ার। ওকে, তো আমাদের 11 জন আছে, আমরা আস্তে আস্তে আজকের ক্লাসের শেষের দিকে চলে আসছি। তো এইখানে আমরা একটা ম্যাথ দেখব। সো এই টাইপের একটা সিমিলার ম্যাথ বুয়েটে আসছিল খুব রিসেন্টলি, অথবা আগেও আসতে পারে, আমার ঠিক খেয়াল নাই, বাট এরকম একটা ম্যাথ বুয়েটে আসছিল। হ্যাঁ, সো আমি জাস্ট তার একটা রেপ্লিকা এখানে নিয়ে আসছি। তো এই ম্যাথটা একটু ডিফারেন্ট কনসেপ্টের, এবং এই ধরনের ম্যাথগুলো বইয়ে ওইভাবে অ্যাভেলেবল পাবা না। সো আমি যেহেতু আসলে একদম কোপাকুপি লেভেল পর্যন্ত পড়াই দিচ্ছি, সো এই ম্যাথটা আমি এখানে নিয়ে আসছি। সো দেখো, আমরা একটা কথা বলছিলাম যে সংগঠন তাপ, সংগঠন তাপ হচ্ছে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় যদি মেজার করি, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হইতে পারে। যেমন আমরা গত ক্লাসে বলছিলাম 25 ডিগ্রির ক্ষেত্রে, যেমন পানির সংগঠন তাপ যদি হয়ে থাকে -x, 45 ডিগ্রিতে যদি আমরা সেটা মেজার করি, সেটা অবশ্যই হবে -y। মানে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় সংগঠন তাপের যে মানটা আছে বা ডেলএইচটা আমরা পাবো, সেটা ভিন্ন ভিন্ন হবে। ওকে, আচ্ছা। তো সচরাচর আমরা যেটা করি, আমরা যে কোনো তাপ নির্ণয় করি না কেন, সংগঠন, দহন, প্রশমন, আমরা সবসময় 25 ডিগ্রি তাপমাত্রায় এই হিসাব নিকাশগুলা করে থাকি। ঠিক আছে, বাট টেম্পারেচার চেঞ্জ করলে কিন্তু আমাদের এই যে ভিন্ন ভিন্ন যে সংগঠন তাপ বা দহন তাপ, এদের মান ভিন্ন ভিন্ন আসতে পারে, এদের ডেলএইচ ভিন্ন ভিন্ন হইতে পারে। হ্যাঁ, সো এখন এখানে আমরা এরকমই একটা ব্যাপার দেখব। এখানে ধরো তোমার ভিন্ন ভিন্ন সংগঠন তাপ দেওয়া আছে। যেমন ধরো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের জন্য এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার সংগঠন তাপটা দেওয়া আছে। সো এখানে বুঝতেই পারতেছো 1 মোল অ্যামোনিয়া তৈরি হয়েছে এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেন উপাদান মৌলের প্রত্যক্ষ সংযোগে তৈরি হয়েছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা এই অ্যামোনিয়ার সংগঠন তাপটা হিসাব করে থাকি, তো সেটা এরকম হবে -46 কিলোজুল পার মোল 1 মোলের জন্য। যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হিসাব করতে চাই, বা আমরা যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জিনিসটা বের করতে চাই, সেক্ষেত্রে এই সংগঠন তাপের মানটা কত হবে সেটা জানতে চাইছি। সো এই ম্যাথটা করার জন্য আমাদের আসলে একটা সূত্র জানতে হবে, সূত্রটা এখানে দেওয়া আছে।
আমি সূত্রটা দেখাই দিব। তো এই সূত্রটা তুমি কখন ইউজ করবা, যখন কোনো একটি যৌগের একটি তাপমাত্রার সংগঠন তাপ দেওয়া থাকে, এই যে যেমন ধরো 25 ডিগ্রিতে অ্যামোনিয়ার সংগঠন তাপ দেওয়া আছে, অন্য একটি তাপমাত্রায় সেই সংগঠন তাপের মানটা যদি বের করতে বলে, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস ভিন্ন একটা তাপমাত্রায় সংগঠন তাপ আসলে কত সেটা যদি জানতে চাই, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আচ্ছা, তো এখন এই সূত্র আমরা জাস্ট দেখি এটার কোনটার পরিচয় কি, কোথা থেকে আসছে, কেমনে আসছে, এগুলো জানার দরকার নেই, ঠিক আছে? সো পরিচয় জানো, দেখো। সো ডেল এইচ এফ T2, তার মানে বুঝতেই পারতেছো এটা হচ্ছে T2 তাপমাত্রায় কোনো একটা যৌগের, স্পেসিফিক একটা যৌগের ফরমেশন এনথালপি বা গঠন তাপ T2 তাপমাত্রার জন্য। ওকে, আর ডেল এইচ এফ T1 এটা দ্বারা কি বুঝাইতেছে, এটা হচ্ছে T1 তাপমাত্রায় ওই যৌগের গঠন তাপ। ওকে, ভালো কথা। প্লাস এখানে দেখো একটা জিনিস লেখছে ডেল সিপি। সো সিপি জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা এখানে একটু দেখাবো পরবর্তীতে। সূত্র আমি রেডি করে রাখছি, এই যে দেখো এখানে সিপি সিভি নিয়ে যে সূত্রগুলা দেখাবো। তো এগুলা হচ্ছে ফিজিক্সে ছিল, তোমাদের মনে আছে কিনা, আগের বইগুলাতে আরো স্পেসিফিক ব্যাখ্যা ছিল। তো জাস্ট আমি বলে দেই যে সিপিটা এখানে আসলে কি মিন করতেছে, ডেল সিপিটা কি মিন করতেছে। এটা মিন করতেছে স্থির চাপে উৎপাদের মোট মোলার আপেক্ষিক তাপ, উৎপাদের মোট মোলার আপেক্ষিক তাপ মাইনাস বিক্রিয়কের মোট মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে? মানে জিনিসটা কি, ডেল সিপি বুঝতেই পারতেছো একটা পার্থক্য। তো এটা কি সবসময় আমরা কি করছি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক কিন্তু করছি। যে কোনো জায়গায় তুমি ডেল করছো সবসময় উৎপাদ মাইনাস বিক্রিয়ক ছিল, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে কি বলা হইতেছে, স্থির চাপে উৎপাদের মোলার আপেক্ষিক তাপ, মানে এইটা মাইনাস বিক্রিয়কের মোলার আপেক্ষিক তাপ সমস্ত বিক্রিয়কের। এখানে একাধিক উৎপাদ থাকলে একাধিক উৎপাদের জন্য হইতো, কিন্তু এখানে আসলে একাধিক উৎপাদ হওয়ার সুযোগ নাই, কারণ আমরা 1 মোলের জন্য সংগঠন তাপটা বের করে থাকি। সো এই সূত্রে আসলে এই ডেল দ্বারা শুধুমাত্র একটা উৎপাদই বুঝাইতেছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, ইনটু ডেল টি। সো ডেল টি কি, ডেল টি হইতেছে ওই যে তাপমাত্রার যে পরিবর্তনটা, সো T2 মাইনাস T1 এরকম হবে। আর এই যে আপেক্ষিক তাপগুলো আছে না, এগুলা নিয়ে টেনশনের কোনো দরকারই নাই, প্রয়োজনই নাই। এই আপেক্ষিক তাপগুলো আসলে প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে ব্যাপারটা। সো যখনই আমাদের একটা তাপমাত্রায় সংগঠন তাপ দিয়ে দিবে, ভিন্ন একটা তাপমাত্রায় সংগঠন তাপ জানতে চাবে, তখন কিন্তু আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? সো অনেক সময় এরকমও হইতে পারে, ধরো দুইটা সংগঠন তাপ দিয়ে দিছে, ভিতরের কোনো কিছু জানতে চাইছে, এটাও জানতে চাইতে পারে। সো আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। যদি বোঝা হয়ে থাকে তাহলে ইয়েস বলো, ইয়েস, সে ইয়েস। যদি ইয়েস বলো তাহলে ম্যাথটা করা শুরু করব। দ্রুত বলো ইয়েস, এবং আজকে এই ম্যাথটা করাই শেষ করে দেব। সে ইয়েস, বুঝতে পারছো কিনা যে কনসেপ্টটা বোঝাইলাম? এই তো ইয়েস। ওকে, মালিহা ইসলাম বলছে, আহনাফ ফাইয়াস বলছে ইয়েস, ইয়েস। ওকে, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। এবার চলো আমরা ম্যাথটা করার চেষ্টা করি। এখন ম্যাথটা কেমনে করব দেখি, কেমনে করা যায়। দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে, এই দেখো, এরা হচ্ছে তোমার বিক্রিয়ক, এরা হচ্ছে উৎপাদ। সো দেখো, প্রথম কথা আমরা হচ্ছে সূত্রটা লিখে নিই। সূত্রটা কেমন, সূত্রটা হচ্ছে ডেল এইচ এফ T2 ইকুয়াল হচ্ছে ডেল এইচ এফ T1 প্লাস হচ্ছে ডেল সিপি ইন্টু হচ্ছে ডেল টি। ওকে, আমাদের আসলে কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে যে 100 ডিগ্রি সেলসিয়াসে তোমার ওই তাপটা কত হবে, সংগঠন তাপটা কত হবে। তো ঠিক আছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে 100 ডিগ্রির জন্য বের করব। তাহলে ডেল এইচ এফ অফ
100°C আর ডেল এইচ এফ অফ T1, সো T1 কত হবে ভাইয়া, এই যে এই 25 ডিগ্রিটা হচ্ছে T1। সো 25 ডিগ্রিতে যে তোমার তাপ আছে, সংগঠন তাপ আছে, সেটা আমার ইনপুট দিতে হবে। সো এখন এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করে দেখো, এখানে কিলো জুল পার মোল আছে, আর তোমার যে আপেক্ষিক তাপগুলা দেওয়া আছে, মোলার আপেক্ষিক তাপ, সেই মোলার আপেক্ষিক তাপগুলা জুলে আছে। সো ডেফিনেটলি আমার এই কিলো জুলকে জুলে বানায় নিতে হবে, তারপরে হচ্ছে হিসাব নিকাশ করা লাগবে। সো এগুলা খুব মনোযোগ সহকারে দেখবা, কারণ অ্যাডমিশনে এই যে কনভার্সনগুলা সবাই জানে, সবাই পারে, কিন্তু এই কনভার্সনগুলাতে যা ভুল করে, মনে থাকে না, কিংবা ভাল লাগে না এটাকে চেঞ্জ করতে, সো মারা খায় চলে আসে। সো এগুলো একটু সতর্কতার সাথে দেখতে হবে। সো চলো ঠিক আছে। সো 25 তো না, এটা হচ্ছে 46°C টেম্পারেচারে 46 ছিল, তাহলে 46 কিলো জুল ছিল, জুলে বানাই। সো 1000 দিয়ে গুণ করে দিছি, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটাকে দিতে ভুলবা না। সো হইল ঠিক আছে, প্লাস সূত্রের প্লাস ডেল সিপি। তো ডেল সিপির পরিচয় কি ছিল, উৎপাদের মাইনাস বিক্রিয়কের মোলার আপেক্ষিক তাপ। সো চলো উৎপাদে যাই, উৎপাদ কে আছে, অ্যামোনিয়া আছে, তাহলে অ্যামোনিয়ার মোলার আপেক্ষিক তাপটা দেওয়া আছে কত, 35। ওকে ঠিক আছে, তাহলে এখানে বসাইলাম হচ্ছে 35, তাহলে উৎপাদ তো নাই একটাই। ওকে ফাইন, উৎপাদ মাইনাস, এবার আসো বিক্রিয়ক। সো এখানে একটু খেয়াল করো, বিক্রিয়ক হিসেবে নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, এবং এখানে দেখো নাইট্রোজেনের আপেক্ষিক তাপও দেওয়া আছে, মোলার আপেক্ষিক তাপ হাইড্রোজেনেরও দেওয়া আছে। তো তুমি এখানে দেখো মোল আছে, সো মোলগুলাকে কিন্তু অবশ্যই কাউন্টে নিতে হবে। সো চলো আমরা ধরো হাইড্রোজেনের জন্য নেই, তাহলে 3/2, হাইড্রোজেনেরটা কত, হাইড্রোজেনেরটা হচ্ছে 28, সো ইনটু 28। ওকে, সো আরেকটা বিক্রিয়ক আছে, এটা যোগ আকারে থাকবে, সো আমি এখানে একটু লিখি যোগ। সো এখানে আরেকটা বিক্রিয়ক দেখতেছি, নাইট্রোজেন। সো কি হবে, হাফ ইনটু হচ্ছে নাইট্রোজেন কত, এই যে দেখো এখানে দেওয়া আছে 29। ঠিক আছে, ওকে, তাহলে এখানে দিয়ে দাও 29 দিয়ে দিছ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই টোটালটা ছিল হচ্ছে তোমার ডেল সিপি। সো এখানে অনেকে ডাবল ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেখা কনফিউজড হয়েও না, এটা আসলে দেওয়া যায়, যখন হায়ার অর্ডার উঠবা তখন দেখবা যেগুলো দেওয়া যায়। সো আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এই পুরাটা ছিল হচ্ছে তোমার ডেল সিপি, এটা ছিল উৎপাদ, আর বাকিটুকু ছিল তোমার বিক্রিয়ক। ওকে আচ্ছা, তো এবার ইনটু, দেখো শেষ হয় না এখনো, ডেলটি বলা আছে। সো এখানে হচ্ছে তোমার ডেলটি ইনসার্ট করতে হবে, তাপমাত্রা। সো 25 থেকে 100। সো এখানে অবশ্যই আমরা কেলভিনে হিসাব করবো, এগুলা কেলভিনে আছে, যদিও তাপমাত্রার পার্থক্য আসলে ওইভাবে সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করে না, তাও আমরা লিখবো। তাহলে T2, সো T2 সমান সমান আমরা লিখতে পারি 373 মাইনাস T1 কত, 298, 25°C 298 হবে। ঠিক আছে, তাহলে এখানে এই সমস্তটা ক্যালকুলেট করলে আমাদের কত আসে মানটা, একটু বলো তো দেখি ভাইয়া, যদিও এখানে খুব একটা জায়গা নাই। সো আমাদের একটু জানাই দাও দেখি, কে পারে অ্যান্সারটা দিতে। জানাই দাও, জানাই দাও, ক্যালকুলেশন ভুল করো না, এটাকে একটু সরায়নি, সিগুলা সব বাদ হয়ে গেছে, এই যে লাগাই দিচ্ছি। ঠিক আছে, সো একটু বলো ক্যালকুলেশন কত হয়েছে। জানাই দাও, জানাই দাও দেখি, কমেন্টে কমেন্ট চেক করতেছি, 14 জন আছেন। দেখি দেখি, দেখি অ্যান্সার কই, অ্যান্সার আসে নাই কেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত হয়। দেখি কমেন্ট চেক করতেছি, অ্যান্সার আসে না এখনো, কে পারে সবার আগে, তাড়াতাড়ি চালু চলো, আরে তোমরা ফাস্ট হবা মিয়া, তোমরা বুয়েট ঢাকা ভার্সিটি বুটেক্সে টিকবা, টপ করবা, তোমরা হচ্ছে দেরি করলে হবে, তাড়াতাড়ি বলো। ওই কর্নারে ওইটা 373 মাইনাস হচ্ছে 298 লিখছে।
সো যাদের একটু কষ্ট হচ্ছে আবার লিখে দেই। কিভাবে আসছে? ওই যে 100 প্লাস 273, 373 মানে ডেলটি। হ্যাঁ, কত আসছে? অ্যান্সার কত? অ্যান্সার কও, অ্যান্সার কও। পুষ্পিতা ঘোষ, দিব্য রায় ইয়েস জানাইছে। ইয়েস তো অনেক আগে জিজ্ঞেস করছিলাম। অ্যান্সার, অ্যান্সার। তো অ্যান্সার নাই, কেউ কেউ করে না অ্যান্সার, কেউ বের করে না। আইলসা সবগুলা। আচ্ছা হ্যাঁ, একজন বের করছে, আনাফ ফাইয়াস। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আনাফ ফাইয়াস, আচ্ছা সবাই বের করতেছে, ভেরি গুড। আচ্ছা, তো কত আসছে? 47, আনাফ ফাইয়াসেরটা লিখি, 47, তারপর হচ্ছে 612.5 জুল। ঠিক আছে, সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এবং সংগঠন তাপ নেগেটিভ আসার কথা, অবশ্যই দেখো নেগেটিভ আসছে 100°C। ওকে, ক্যালকুলেটর নেই এখন, এই যে অলস ফাঁকিবাজ, অবশ্যই ক্লাসে ক্যালকুলেটর নিয়ে আসবা। হ্যাঁ, ক্যালকুলেটর কি ঘুমায় থাকার জন্য বলো? ওরা কি রোজা রাখছে? রোজা রাখে নাই তো। সো আসবা। ওকে, তাহলে আজকে যে ক্লাসটা নিয়েছি ভাইয়া, অল ক্লিয়ার? ইয়েস, সে ইয়েস। শেষ করে দেবো, শেষ, আজকে শেষ। ইয়েস, ইয়েস।